বিসমিল্লাহির রহমানির রহিম। নবকুমার ইনস্টিটিউশন ডক্টর শহীদুল্লাহ কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আব্দুল মজিদ, প্রভাষক ইতিহাস। আমি আজকে ইতিহাস দ্বিতীয় পত্রের শেষ অধ্যায় অর্থাৎ নবম অধ্যায়ে বর্ণবাদ বিরোধী আন্দোলনের আগের ক্লাসে আলোচনা করা হয়েছিল, কিন্তু ক্লাস শেষ করা সম্ভব হয়নি। আর ক্লাস শেষ করে দিলেই আসলে আলোচনা শেষ করা যায় না। এই করোনাকালীন সময়টাতে আবার কবে বিরতি কীভাবে করবো সেটা এখনও অনিশ্চিত অবস্থার মধ্যে আমরা আছি। আমরা দোয়া করি সবাই যেন দ্রুত আবার বিরতি দিতে পারি, কিন্তু এই ক্লাসগুলো ডিটেলস না করলে আর হচ্ছে না। এই জন্য আজকে আলোচনা যেটুকু করা হবে সেটুকু ডিটেলস করার চেষ্টা করবো। বর্ণবাদ বিরোধী আন্দোলনে যে কয়েকজন প্রবাদ সমতুল্য পুরুষ যারা বর্ণবাদ বিরোধী আন্দোলনে অনেক বেশি ভূমিকা রেখেছিলেন, সেই ব্যক্তিগুলোর নাম আমি পূর্বে কয়েকজন আলোচনা করছি। আজকে একজন আলোচনা করবো। আর পূর্বে আলোচনাগুলো বলে দিয়ে আগে ছিলাম মহাত্মা গান্ধীর আলোচনা করা হয়েছিল, তারপরে মার্টিন লুথার কিং জুনিয়রকে নিয়ে আলোচনা করেছিলাম। আজকে বর্ণবাদ বিরোধী আন্দোলনের একজন প্রাণপুরুষ অবিসংবাদিত নেতা যিনি নেলসন ম্যান্ডেলা, তার জীবন নিয়ে আলোচনা করার চেষ্টা করবো, তার কর্ম নিয়ে আলোচনা করার চেষ্টা করবো, তিনি কী ধরনের ভূমিকা রেখেছিলেন, তার দর্শন কিছু সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। যাই হোক, আজকে আলোচনার মূল বিষয় বা যেটা বিষয় নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের একজন অন্যতম পুরোধা। তিনি মূলত 1918 সালে 18 জুলাই দক্ষিণ আফ্রিকার কেপ প্রদেশের উমাতাদার মহেচু গ্রামে জন্মগ্রহণ করেন। তার গোত্রীয় নাম ছিল মাদিবা। এই ব্যক্তি তিনি তার পরিবারের মধ্যে তিনি সর্বপ্রথম বিদ্যালয়ে গমন করেন। তিনি বিদ্যালয়ে গমন করার কারণে সেই সময় ব্রিটিশ প্রথা অনুযায়ী তিনি একজন ব্রিটিশ শিক্ষিকা মিস মেডিজেন, তার নতুন নাম দিলেন নেলসন। যাই হোক, তার পিতা মাতা দুজনেই ছিলেন মূলত নিরক্ষর, কিন্তু তার পিতার নাম ছিলেন মফা নিকেসেওয়া। তিনি ছিলেন সেই সময়ে সেই রাজ্যের একজন কাউন্সিলর, এবং তার মাতা ছিলেন ক্যানেসিও ফ্যানি। তিনি ছিলেন জোসা গোত্রের একজন শক্তিশালী গোত্রের একজন মেয়ে ছিলেন। যাই হোক, নেলসন ম্যান্ডেলার বাল্যকাল কাটে রাখালদের সাথে। এর পরবর্তী সময়টাতে তিনি যখন বড় হতে থাকেন, তিনি যখন স্কুলে ভর্তি হওয়ার মতো সময়টাতে আসেন, সেই সময় অতি অল্প বয়সে, বলতে গেলে প্রায় 9 বছর বয়সে তার পিতা মৃত্যুবরণ করেন। মৃত্যুবরণ করার পরে সে সময়ে তার মা সেই অঞ্চলের একজন প্রভাবশালী ব্যক্তি জঙ্গিতাবার নিকটে গিয়ে যান। সেই জঙ্গিতাবা তাকে সেই সময় তাকে এবং তার মাকে একবারে আত্মীয় বা নিজের লোকের মতো তাকে দেখাশোনা করেন। সেই জঙ্গিতাবায় তাকে প্রথমে তার প্রাসাদ স্থানীয় একটা গির্জাতে ভর্তি করে দেন। তিনি প্রতি রবিবারে খ্রিস্টীয় ধর্মের যে আচার সেটা পালন করেন। পালন করার পরবর্তী সময়টাতে তিনি পরবর্তীতে তিনি পার্শ্ববর্তী প্রতিষ্ঠানে ভর্তি হয়ে যান। সেখানে খ্রিস্টান ক্যাথলিক স্কুলে তিনি পড়াশোনা করেন। সেখানে তিনি ইতিহাস, ইংরেজি এবং ভূগোল বিষয়ের উপর পড়াশোনা করে জ্ঞান লাভ করেন। এর পরবর্তী সময়টাতে অন্যরকম আমরা যদি জানি, রয়্যাল হাউসের প্রিভি কাউন্সিলের সদস্য নির্বাচিত হওয়ার জন্য সেই সময় থিম্বুল্যান্ডের একটা বিখ্যাত খ্রিস্টান কলেজ, তার নাম হলো ক্লার্কবেরি বোর্ডিং ইনস্টিটিউটে তিনি ভর্তি হয়ে যান। ভর্তি হওয়ার পরে সেখান থেকে তিনি পড়াশোনা শুরু করে দেন। এরপরে 2 বছর পাশ শেষে 1937 সালে তিনি হিনটাউন মেথোডিস্ট কলেজে ভর্তি হন। অথবা তিনি ইউনিভার্সিটি অফ ফোর্ট হেয়ারে ব্যাচেলর অফ আর্টস ডিগ্রি লাভের জন্য ভর্তি হন। সেখানে তিনি ইংরেজি, নৃতত্ব, রাজনীতি এবং প্রশাসন, এছাড়াও ডাচ এবং রোমান ভাষার উপর জ্ঞান অর্জন করেন। এই সময়টাতে পড়াশোনা কালীন সময়টাতে কিংবা অধ্যয়ন চলাকালীন সময়টাতেই তিনি যে কাজটা করেছিলেন, একটা আন্দোলনে তিনি জড়িয়ে পড়ে, যে কারণে বিদ্যালয় কলেজ কর্তৃপক্ষ বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার ছাত্রত্ব সাময়িকভাবে বহিষ্কার করা হয়, এবং তার পরিপ্রেক্ষিতে তিনি সেখান থেকে বাড়িতে এসে ফিরে দেখেন যে তার বিবাহের ব্যবস্থা করা হয়েছে। তিনি এই ভয়ে তিনি জোহান্সবার্গে পালিয়ে যান। পালিয়ে গিয়ে ক্লাউন মাইন্স নামক একটা জায়গাতে তিনি সেখানে গিয়ে তিনি নৌশ প্রহরী চাকরি গ্রহণ করেন।
সেখানে তিনি বেশি দিন টিকতে পারেনি, সেখান থেকে তিনি চলে যান এবং এর পরবর্তীতে তিনি এনসিসি তার চাচাতো ভাইয়ের সহায়তায় তিনি এনসিসির একজন কর্মী, যার নাম হলো এনসিসির একজন কর্মী, তার নাম হলো ওয়ার্ডার সিসলু। এর মূলত এই ওয়ার্ডার সিসলু এর সাথে এর মাধ্যমে তিনি একটা ল ফার্মে চাকরিতে অন্তর্ভুক্ত হন। চাকরিতে অন্তর্ভুক্ত মানে ল ফার্মে তিনি মূলত চাকরি বলতে তিনি এখানে কেরানি চাকরি লাভ করেন। ল ফার্মে চাকরি করার সময় তিনি সেখানে বেশ কয়েকজন শ্বেতাঙ্গ ব্যক্তির সাথে পরিচিত হতে থাকেন। সে শ্বেতাঙ্গ ব্যক্তি, শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ এবং আফ্রিকান, ভারতে অনেকের সাথে তিনি সেখানে সংস্পর্শে আসেন। এসে তিনি তাদের মধ্যে চলাফেরার ক্ষেত্রে তিনি খেয়াল করে দেখেন তারা ছিলেন মূলত সমাজতন্ত্রে বিশ্বাসী এবং নাস্তিকবাদে বিশ্বাসী। কিন্তু আমরা আগে থেকেই জানি তিনি খ্রিস্টান ধর্মে বিশ্বাসী ছিলেন। তার মাতা পিতা তিনি আগে চার্চে কিংবা খ্রিস্টান ধর্মের নিয়মকানুন পালন করতেন। যাই হোক, পালন করার কারণে তিনি তাদের মতবাদ কিংবা তাদের তত্ত্ব তিনি বিশ্বাস করতে পারেননি। তিনি নিজে খ্রিস্টান ধর্মের উপস্থাপক ছিলেন, এই কারণে তিনি সেখান থেকে বেশি দিন টিকতে পারেন নাই। এর পরবর্তী সময়টাতে নেলসন ম্যান্ডেলা, নেলসন নামটা কীভাবে আগে আলোচনা চলে যাচ্ছে, নেলসন ম্যান্ডেলা নেলসন নামটা কীভাবে আসছে সেটা তোমাদেরকে বলে দিলাম, যে তোমাদের এক ইংলিশ শিক্ষিকা তাদের স্কুলের নিয়ম অনুযায়ী সে নেলসন নামটা দিয়েছিল। যাই হোক, তার জন্মসালগুলো সম্পর্কে বললাম। তো এই বিষয়গুলো তোমরা যেহেতু ইউটিউব ক্লাস ইচ্ছাকৃত বারবার তোমরা এখন দেখতে পাবা, তারপরেও গুরুত্বপূর্ণ বিষয়গুলো বারবার বলে দিচ্ছি। তার জন্মটা অবশ্যই 18 জুলাই। 18 জুলাইটা খুবই ইম্পর্টেন্ট, জাতীয় সংঘ এই জুলাইটাকে বিশেষ একটা দিবস হিসেবে পালন করে। আমরা সবাই এটাকে খেয়াল রাখবো। 18 জুলাই তার জন্মসালটা, মানে ক্লাস বেশি একবারে নিয়ে সেখানে অনেকগুলো পার হয়ে গেলে যেতে হয় যে তোমাদের আসলে বোঝানোর সমস্যা হয়। আমার তো আগে ক্লাস করবো, সেটা পরের বিষয়। যাই হোক, এই কারণে মূল বিষয়গুলোকে আবার টাচ করা হচ্ছে। যাই হোক, পরে যে বিষয়গুলো তিনি আলোচনা করেন সেই বিষয়গুলোতে তিনি 1943 সালে, ঠিক আছে, বাস ভাড়া বৃদ্ধির একটা তিনি আন্দোলন করেন। সেই ধর্মঘটে তিনি অংশগ্রহণ করেন। অংশগ্রহণ করার ফলে তিনি এই সময় বিবিএ ডিগ্রি লাভ করে ইউনিভার্সিটি অফ সাউথ আফ্রিকায় নৈশ কোর্সে ভর্তি হন। তাহলে এই সময় কোন সময়টাতে 1943 সালের সময়টাতে বলা হয়েছে, এই সময় শিক্ষা ভর্তি হন। এই ডিগ্রি লাভের পর তিনি জোহান্সবার্গে ফিরে এসে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হওয়ার অভিপ্রায়ে আইন স্বাধীন একটা পেশা হিসেবে আইন পেশায় নিজেকে নিযুক্ত করার চেষ্টা করেন। এর পরবর্তী সময়টা ছিল তার একবারেই অন্যরকম, একবারেই জেল সংগ্রামের মধ্যে একটা সময়। সেই সময়টাতে মূলত তিনি পরিপূর্ণভাবে বর্ণবাদ বিরোধী আন্দোলনে তিনি সম্পৃক্ত হন। কীভাবে হন সেই আলোচনার মধ্যে আমি এসেছি। তিনি এর পরবর্তী সময়টাতে তিনি মূলত 1943 সালের অ্যান্টন লেবোর্ডের সাথে তিনি সাক্ষাৎ করেন। তিনি খ্রিস্টাঙ্গ আফ্রিকানদের পরিপূর্ণ স্বাধীনতা বিশ্বাসী ছিলেন। একজন ব্যক্তি, তার নাম আমি বললাম যে অ্যান্টন লেবোর্ড, ঠিক আছে, পরিপূর্ণ স্বাধীনতা বিশ্বাসী ছিলেন। বর্ণবাদ বিরোধী আন্দোলনের সাথে তিনি গণসম্পত্তি বৃদ্ধির জন্য তিনি উদ্দেশ্যে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ ANC, তাহলে ANC এটা কি, এটা যদি বলা হয় আর কোনো মিনিং হবে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস, ANCর সাথে সম্পৃক্ত হতে থাকেন। ANCর সাথে সম্পৃক্ত হতে থাকেন এবং পরবর্তীতে তিনি ANCর প্রেসিডেন্ট আলফ্রেড বিটনি ঝুমার বাসায় গিয়ে, তিনি একটা অনস্ত বাসায় গিয়ে তার সাথে সাক্ষাৎ করেন। 1948 সালে যখন আফ্রিকাতে ন্যাশনালিস্ট পার্টি ক্ষমতায় আসে, সে সময় তিনি ANCর যুব শাখা ট্রান্সভালের জন্য একটা যুব শাখাকে সেখানে দায়িত্ব লাভ করেন। সে হলেন আমাদের নেলসন ম্যান্ডেলা। যাই হোক, এর পরবর্তী আলোচনাগুলো বলে দিলাম যে তার সংগ্রামের আলোচনা হয় অনেক। যাই হোক, পরবর্তী আলোচনা এরপর থেকে মূলত তার বিরুদ্ধে বিভিন্ন সরকার বিরোধী বিভিন্ন মতবাদের কারণে কিংবা তার বর্ণবাদ বিরোধী বক্তব্যের কারণে তার বিরুদ্ধে সরকার ক্ষিপ্ত হতে থাকে। এ সময় বলতে গেলে তিনি 1962 সাল থেকে 1966 সাল পর্যন্ত তিনি কারাভোগ করেন। এর পরবর্তী সময়টাতে জানুয়ারি 1966 সালে তিনি ছাড়া পেলেও পরবর্তীতে সরকারের বিরুদ্ধে বিভিন্ন কর্মকাণ্ডের অভিযোগে কিংবা সরকার উত্থানের অভিযোগে তাকে প্রায় 27 বছরের কারাগারে রিউনিয়ন ট্রায়াল, এই ট্রায়ালের মাধ্যমে তাকে 27 বছর কারাভোগ করতে হয়। উনি 1990 সালে কারামুক্তি লাভ করেন। 1993 সালে বর্ণবাদ বিরোধী কিংবা এই আন্দোলনগুলোর কারণে 1993 সালে তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। 1993 সালে তিনি নির্বাচনে জয়লাভ করে একটা জাতীয় সরকার গঠন করেন। 1999 সালে তিনি পুনরায় সরকার গঠন করার পর পরবর্তীতে নিজের নির্বাচন সুবর্ণ পুরস্কারে দাঁড়ান। এই প্রাণ মানে প্রবাদ সমুদ্র পুরুষটি তিনি যে কাজটা করছিলেন শুধু বর্ণবাদ বিরোধী নয়,
বিশ্বব্যাপী দারিদ্র বিমোচন কিংবা বিভিন্ন এইডস বিরোধী কর্মকাণ্ড ছাড়াও নানা কর্মকাণ্ড যারা তিনি নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন। যাই হোক, এই প্রবাদ সমতুল্য মানুষটি, যিনি অবিস্মরণীয় বর্মার বিরোধী আন্দোলনের অনুষ্ঠানে নেতা হন, তিনি 2013 সালের 5 ডিসেম্বর কোটি কোটি মানুষের কাছে পৃথিবী থেকে বিদায় দেন। আমরা পরবর্তী ক্লাসগুলোতে একজন আছে শুধু, তার আলোচনা করার পরেই রেসপন্ড নিয়ে আলোচনা করবো, তারপরেই আমরা পরবর্তী ক্লাসটার অধ্যায়টা শেষ করার চেষ্টা করবো। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।